মা বাবাকে ছেড়ে যাওয়ার কষ্ট প্রত্যেকেরই হয়। সকাল থেকে একটা বিষয় নিয়ে মাথাটা প্রচন্ডই গরম হয়েছিল। বিশ্বাস করো আমার যেতে একদম ইচ্ছা করছে না। আমার ভেতর কি চলছে তা একমাত্র আমিই জানি। বাড়ি তো ওরা বাইরে দাঁড়িয়ে ছিল, ফাইনালি টাটা বাই বাই করে চলো। বিশ্বাস করো জানি না নিজের বাড়ি ছেড়ে যাচ্ছি নাকি নিজের বাড়ি ফিরে যাচ্ছি। একটা সামান্য ছোট কাজও আমি একা একা করতে পারি না। স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি ভালো লোকের কথা শোনার থেকে। তবে এই দেখবে বিয়ের পর হাজবেন্ডের সাপোর্টটা কিন্তু ভীষণ দরকার। যতটা পারি ততটা গুছিয়ে রাখার চেষ্টা করব। গুড আফটারনুন এভরিওয়ান। বাসছে এখন 2:10। আমার ট্রেন আছে 2:45-র সময়, তবে অনেকটা লেট হয়ে গেছে, মনে হয় না ট্রেনটা পাবো। আর যেহেতু ফ্যানটা চলছিল ভয়েসটা ক্লিয়ার আসেনি, তাই জন্য ভয়েস ওভারে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। অ্যাকচুয়ালি দোষটা আমারই। সকাল থেকে একটা বিষয় নিয়ে মাথাটা প্রচন্ডই গরম হয়েছিল, আর সেই চক্করে আমার অনেকটাই লেট হয়ে গেছে। দেখবে মুড অফ থাকলে না, মানে মাথা ঘেটে থাকলে কোনো দিকেই কনসেন্ট্রেট করা যায় না। ট্রেনটার টাইম 2:45, সেটা আমি দেখেছি 3:30। তো সেই চক্করে অনেকটা লেট হয়ে গেছে। তো চটপট করে এখন রেডি হয়ে নিলাম, আর এরপর বেরিয়ে পড়বো। এইবার থাকার কথা ছিল মাত্র 2 দিন। রিন্টুর সাথে এসে ওর সাথেই ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরে তো থেকে গেলাম বেশ অনেক কটা দিনই। কালকে হোলি, তাই আজকে আমাকে ফেরত যেতেই হবে। সেই জন্য এখন দেখো শেষ মুহূর্ত বেশ কিছু জিনিস ঢোকানো হয়নি। বলছি না, এই বহরমপুর থেকে আমি যাওয়ার সময় অনেক কিছু আবার নিয়ে যাই, কারণ আমার এখনও সব কিছু ওখানে নিয়ে যাওয়া হয়নি। সেই জন্য ব্যাগ কীরকম ঢোলের মতন ফুলে গেছে দেখো। এই সাইডে আর একটা ব্যাগ, আর এই ব্যাগটা তাও দেখো খাটের ওপর যে টপসগুলো দেখছো ওগুলো রেখে যাচ্ছি। এবার নিয়ে যাওয়া পসিবল না। মা আর বাবা দুজন মিলে যাবে স্টেশনে এগিয়ে দিতে। আর শেষ মুহূর্তে বেশ কিছু জিনিস এখনও ব্যাগে ঢোকানো বাদ-ছিল, মা সেগুলোই করে দিচ্ছে, হাতে হাতে সব কিছু এগিয়ে দিচ্ছে। আর বিশ্বাস করো আমার যেতে একদম ইচ্ছা করছে না। আমি প্রত্যেকবার আসি আর প্রত্যেকবার ভাবি যে না, এবার যাওয়ার সময় আমি মন খারাপ করবো না, চোখের জল ফেলবো না, বাট প্রত্যেকবার আমি চোখের জল ফেলতে ফেলতেই যাই আজও অবধি। মা বাবাকে ছেড়ে যাওয়ার কষ্ট প্রত্যেকেরই হয়, কিন্তু আমার বাবাকে ছেড়ে যাওয়ার কষ্ট কোনোদিন ফিল হয়নি সেভাবে, সত্যি বলতে। কিন্তু মা, ওখানে আমার জীবন শুরু, ওখানে আমার জীবন শেষ। বিশ্বাস করো আমার ভয়েস ওভার দেওয়ার সময় তো এত কষ্ট হচ্ছে। বাবা মাকে বললাম যেও না, তাতে করে আমার আরও বেশি কষ্ট হয়, কিন্তু মা শুনবে না। মা বলছে না, ট্রেনে উঠতে পারবি কিনা ঠিকভাবে ভাবো। আমি এখান থেকে রানাঘাট অবধি গিয়ে নামবো, নেমে আবার ট্রেন চেঞ্জ করব, সেখান থেকে আমি বাড়ি একা যেতে পারবো। কিন্তু আমার মা এই ভরসাটা পায় না যে আমি এখান থেকে কাশিমবাজার স্টেশনটা একা যেতে পারবো, কিছুতেই ছাড়বে না। তো মা চললো আমার সাথে। মানুষটার পায়ের প্রবলেম, আমি বলছি ওভারব্রিজ ক্রস করতে তোমার অসুবিধা হবে, যেও না, শুনবে না। ব্যাগগুলো হাতে নিয়ে নিয়ে দেখো চললো। বাবাকে বলছি একটু তাড়াতাড়ি যাও, গিয়ে টোটোটা দেখো সেই লিডিং লিডিং করে যাচ্ছে। আর আশা নেই ট্রেনটা পাওয়ার, 2:30 বাজছে। যাই হোক, পরেরটাই ধরবো, 3:30-র সময় আছে। এদিকে পেছনে মা, আমার কাছে কোনো ব্যাগ নেই, একটা ব্যাগ বাবার কাছে। রাস্তার মাথায় এসে দাঁড়িয়েছি, আর টোটোটাও এদিকে পেয়ে গেছি। জানি না ট্রেনটা পাবো কিনা, কারণ খুবই শর্ট টাইম হাতে। যদি টোটো তাড়াতাড়ি যায়, ট্রেন একটু লেট থাকে, আমি শুধু মনে ভাবছি যেন ট্রেনটা পেয়ে যাই। আসলে কি বলতো, এই ট্রেনটায় গেলে না একটুখানি রানাঘাট অবধি শান্তিতে বসে যাওয়া যায়, আর রানাঘাট থেকে পছন্দ মতো ফাঁকা ট্রেন দেখে উঠে যেতে পারবো। কিন্তু এর পরের ট্রেনটায় অসম্ভব ভিড় হয়, মানে লেডিসটা এতই ছোট, ঠিকঠাক বসার জায়গা পাওয়া যায় না। তো ওই জন্য না ওই ট্রেনটা আমি ধরতে চাইছিলাম না। যাই হোক, এখানে মার সাথে আমি কিছুই কথা বলিনি সারা রাস্তা, কারণ আমার বলতে গেলেই কান্না পাবে, আর মাও কাঁদছিল। তো সেই জন্য আমি কোনো কথা বলিনি। বিশ্বাস করো সারা রাস্তা আমরা শুধু চুপচাপ, আমি তো ভিডিও করতে করতে গেছি, আর আমার ভেতর কি চলছে তা একমাত্র আমিই জানি। স্টেশনে পৌঁছানোর পর দেখলাম রেলগেট পড়ে গেছে, গাড়ির অ্যানাউন্সও হয়ে গেছে, মানে ট্রেন ঢুকবে। আর মা গেল তাড়াহুড়ো করে টিকিট কাটতে। আর তাড়াহুড়ো করতে গিয়ে মা পড়েই যাচ্ছিল, তো ব্যাগটায় পা আটকে। তো যাই হোক, একটা বড় বিপদ কেটে গেছে, পড়ে যায়নি, পায়ে লেগেছে একটুখানি। তারপরে তো আমি 2 হাতে 2টো ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে দৌড়াতে দৌড়াতে এ পাশে এসেছি, ফাইনালি ট্রেনে উঠে গেছি। আর ওদিকে বাবা মা দুজন বাইরে আসতে পেরেছে। মাও এখানে ঠাকুর প্রণাম করছে যে ট্রেনটা পেয়ে গেছি ফাইনালি। আর বাবার চিন্তা হচ্ছে যে ব্যাগগুলো যাতে আমি সাবধানে নিয়ে নামতে পারি। তো ওরা বাইরে দাঁড়িয়ে ছিল, ফাইনালি টাটা বাই বাই করে চলো বাড়ি। সবাই বলে বিয়ের পর শ্বশুর বাড়িটাই নাকি মেয়েদের আসল বাড়ি হয়, তবে বিশ্বাস করো জানি না নিজের বাড়ি ছেড়ে যাচ্ছি নাকি নিজের বাড়ি ফিরে যাচ্ছি।
তবে হ্যাঁ, এটুকু সত্যি কথা, নিজেরটা সব সময় নিজের হয়। সেখানে জোর করে অধিকার ফলানোর বা নিজের অস্তিত্ব খোঁজার প্রয়োজন পড়ে না, যেটা অন্য জায়গাতে পড়ে। যাই হোক, রানাঘাট থেকে নেমে ট্রেন চেঞ্জ করে ফাইনালি আরেকটা ট্রেনে উঠে গেছি। আর এখানেও আমি কাঁদছিলাম। মানে আমি যত স্টেশন এগাচ্ছি আমার শুধু তত কষ্ট হচ্ছিল। এবার জানি না এত বেশি কষ্ট কেন হচ্ছিল। তো আসার পর আমার আর সেদিন কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ আমার শরীরে সেই এনার্জি ছিল না। নেক্সট ডে ছিল হোলি। তো নেক্সট ডে আমার আলাদা করে ব্লগ করা আছে, যেটা আমার চ্যানেলে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করে নিও। এটা তার পরের দিনের ভিডিও, মানে হোলির পরের দিনও আমি আলাদাভাবে ব্লগ করেছিলাম, এটা তারও পরের দিনের ভিডিও। একটু খাপছাড়া হয়ে গেছে আমি জানি, বাট আই থিঙ্ক তোমাদের আমি বুঝিয়ে দিতে পারলাম। তো এখানে না এখন ব্ল্যাঙ্কেটগুলো তুলে দেবো, কারণ বেকার বেকার এগুলো বাইরে পড়ে আছে, আর গরম তো পড়েই গেছে প্রচণ্ড রকম। এগুলোর আর প্রয়োজন নেই, শুধু খাট বোঝাই হয়ে থাকে আর শোয়ার সময় পুরো ঘেটে যায়। সকালবেলা এক্সট্রা করে খাটনি এটা, তাই জন্য এই ট্রলিটার মধ্যে ভরে এটাকে ওপরে তুলে দেবো। বিয়ের পর প্রথমবার শীতের পর যখন গরম পড়া শুরু হলো, তখন এই ট্রলিটার মধ্যে করে এই ব্ল্যাঙ্কেটগুলো ভরে রাখবো, সেটাই ঠিক করেছিলাম। তাতে ট্রলিটা একটা ইউজে আসবে, আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্ল্যাঙ্কেটগুলো ভালো থাকবে। নাহলে কোথায় রাখবো, খাটের ওপর তো এভাবে রাখা সম্ভব না, আর আলমারিতে রাখাও পসিবল না। কিন্তু আলমারির মাথা থেকে আমি এই ট্রলিটা না পারতে ভীষণ ভয় পাচ্ছিলাম, যে একা একা চেয়ারে উঠে পারবো। আমি কোনোদিন ওভাবে তো উঠিনি, আর আমার হাইটে ভীষণ ভয়। মানে একটুখানি ছাদের সাইডে দাঁড়িয়েও আমি নিচে তাকাতে ভয় পাই, আমার প্রচন্ড গা গোলানো শুরু হয়ে যায়। তো সেই জন্য না আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম। তো রিন্টুর উপর ভরসা করে থাকতে হচ্ছিল, যে রিন্টুর যবে ছুটি থাকবে তবে এটা করব। তো সেইবার তখন একটু অসুবিধেই হয়েছিল, যে একটা সামান্য ছোট কাজও আমি একা একা করতে পারি না। আসলে আমার কোনোদিন তো এগুলো করার অভ্যাস ছিল না। সময় সবকিছুই শিখিয়ে দেয়। এখন আমার মনে হয় কি জানো তো, নিজের কাজটা নিজে করতে পারাই ভালো। তাতে নিজের যদি প্রবলেমও পড়তে হয় আমি তাতেও রাজি আছি। আমার এখন মনে হয় নিজের ওপর স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি ভালো লোকের কথা শোনার থেকে। তবে হ্যাঁ, বিয়ের পর আমি যখন এখানে আসি তার পরদিন থেকে এই একটা মানুষের সাপোর্ট আমি ভীষণভাবে পেয়েছি। ছোটখাটো সব বিষয়ে, মানে সবকিছু তো ওইভাবে শেয়ার করা যায় না, তবে প্রচুর সাপোর্ট পেয়েছি রিন্টুর। প্রত্যেকটা মেয়েরই দেখবে বিয়ের পর হাজবেন্ডের সাপোর্টটা কিন্তু ভীষণ দরকার হয়। যদি তোমার হাজবেন্ড তোমায় রেসপেক্ট করে, তোমায় সাপোর্ট করে, তাহলে কিন্তু লাইফ অনেক বেশি ইজি হয়ে যায়। মানে বিয়ের পরের লাইফের কথা বলছি। তো সেরকম আমার সাথেও হয়েছে। আর আজকে আমি ভেবেছি একদম গোটা ঘর ঝেঁটিয়ে পরিষ্কার করব। মানে এতদিন ছিলাম না, কোনায় কানায় পুরো ধুলো জমে জমে একসার হয়ে গেছে, আর এই ৫ তাকটাতে তো প্রচন্ড ধুলো পড়ে যায়। তো সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে আজকে ঘরটা গুছিয়ে রাখবো। এই ৫ তাকটা হওয়াতে একটা সুবিধা হয়েছে ঠিকই, ভেতরে জামা কাপড়গুলোতে ধুলো পড়ে না, কিন্তু যেহেতু এর বাইরেটা সাদা, তো সেই জন্য না প্রচুর ধুলো পড়ে যায়, আর ধুলোটা পরিষ্কার বোঝাও যায়। তো দেখবে দেখতে একদমই ভালো লাগে না। আর অনেকদিন বাড়িতে না থাকলে তো ধুলোর কথা বলারই নাই। তো দেখো ওইদিকে দেখতে পাচ্ছ আমার ড্রেসিং টেবিলটা তো কেমনভাবে ধুলোর লেয়ার পড়ে আছে। তো সবকিছুই আজকে যতটা পারি ততটা গুছিয়ে রাখার চেষ্টা করব। আর এই জন্যই না আসার পর ২ দিন আমি এইগুলো করতেই পারিনি। মানে পরের দিন তো হোলি ছিল, তারপরের দিনও ওই নানান রকম টুকটাক কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর এখানে দেখো আমার বহরমপুর থেকে আসার ব্যাগও এখনো বার করা হয়নি, মানে জিনিসপত্রগুলো ব্যাগ থেকে গোছানো হয়নি। আজকে ফ্যানটাকেও পরিষ্কার করব। ফ্যানটা হলুদ ফ্যান নাকি কালো ফ্যানের ওপর হলুদ দাগ বুঝতেই পারা যাচ্ছে না, এত অপরিষ্কার হয়ে গেছে। এই কর্নারটা দিয়েও প্রচুর ধুলো জমে গেছে, যেহেতু এতদিন একটুও ঝাঁট ঘর মোছা কিছুই হয়নি। তো সেই জন্য ভালোভাবে এই ঘরটাকে ঝাঁট দেবো আগে। আর এখন ঝাঁট দিয়ে না আমি ভুলই করেছি, ফ্যানটা পরিষ্কার করতে গিয়ে প্রচুর ধুলো ফ্যান থেকে আরও পড়েছে। মানে ওই আর কি, কাজ করার গুছিয়ে অভ্যাস না থাকলে যা হয়, নাহলে এখন কিন্তু ঝাঁট দেওয়ার প্রয়োজনই পড়ে না। আগে ফ্যানটা পরিষ্কার করে নিয়ে একবার ভালোভাবে ঝাঁট দিয়ে মুছলেই হয়। সেটা না করে আমি সকালবেলাতে প্রথমে বাসি ঘর ঝাঁট দিয়েছি, মুছেছি, তারপরে এখন আরেকবার ঝাঁট দিলাম, এরপর ফ্যানটা পরিষ্কার করেছি, তারপরে আবার করে ঝাঁট দিতে হয়েছে। মানে দেখবে একটা হয় কি বলতো, কাজ করতে করতে না তুমি প্ল্যান করতে পারবে, মানে এটার পর ওটা করব, তারপর ওটা করব। মনের মধ্যে তুমি নিজের ছক কষে নিতে পারবে, যেটা আমার এখন অনেক ক্ষেত্রে আমি হিসাব করে করতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রেই না এখনো সেই অভ্যাসটা তৈরি হয়নি। সেগুলো আস্তে আস্তে হয়েই যাবে, সময় সবকিছু শিখিয়ে দেয় বলো। যতই তুমি স্কুলে যাও, ডিগ্রি নাও, কিন্তু দেখবে সময়, হোস্টেল লাইফ আর শ্বশুরবাড়ি, এই তিনটের মতন বড় শিক্ষা আর কেউ তোমার লাইফে দিতে পারবে না। বিয়ের আগে এক গ্লাস জল করিও খাইনি, আর এখন আমি প্রত্যেকটা কাজ বেশ গুছিয়ে করারই চেষ্টা করি, আমার তরফ থেকে যতটা পসিবল হয়। ঠিক আছে, শেখার কোনো শেষ নেই, আর মার খাওয়ার বয়স নেই। তো শেখা কিন্তু শেষ দিন অবধি চলতেই থাকবে, ভুল তুমি করতেই থাকবে, না হলে তুমি মানুষ না ভগবান হয়ে যাবে। তবে যতটা আমি পারি ততটা গুছিয়ে করার চেষ্টা করি। এই যে যেমন দেখো আজকে একটা ভুল করলাম, ফ্যানটা পরিষ্কার করার পর আবার আমাকে ঝাঁট দিতে হলো। এর পরের বার যখন আমি করব তখন আমি এই ভুলটা আর কোনো মতেই করব না, আগে সব কিছু করে নেবো, দেন একবারে
ঘর পরিষ্কার করব, মানে ঝাঁট দিয়ে মুছবো। আজকে শুধু আমি কয়েকবার শুধু ঘর ঝাঁট দিয়েছি। এই যে পাপোশটা ঝাড়লাম, এখন মনে পড়েছে এটা। সকালবেলা থেকে আসলে এই কাজগুলো করার আমার কোনো প্ল্যানিংই ছিল না, কিন্তু না, মাথার মধ্যে অনেক কিছু চলছিল। আর যখন আমার এরকম মাথার মধ্যে অনেক কিছু চলতে থাকে, প্রচণ্ড বেশি স্যাড ফিল করি, কিছুতে মন হালকা করতে পারি না, তখন আমি এরকম নানান রকম কাজ নিয়ে বসে পড়ি। সত্যি কথা, এই সমস্ত কাজ কিন্তু ভীষণ থেরাপির মতনই কাজ করে। আর আজকে একদম নেমেছি যখন, কোমর বেঁধেই লেগে পড়েছি। এই জায়গাটা তো দেখলে তখন ভিডিওতে কেমন ধুলো ধুলো হয়েছিল, তো সেগুলোকেও মুছবো। আর এদিকে ফোনে আমি কথা বলছিলাম মার সাথে বা রূপকথার সাথে, আমার ঠিক খেয়াল পড়ছে না। তো এইগুলোকে মুছলাম, ভেতরটাও দেখো ধুলো ধুলো হয়েছিল, সেটাকেও একটু মুছলাম। আর এই সাইডে যে ছোট তাকের মতন দেখছো, এটার থেকে সব জিনিসপত্রগুলোকে নামিয়ে নিয়ে ওটাকেও ক্লিন করব। তার সাথে দেখলাম আয়নাটাও প্রচণ্ড ধুলো ধুলো হয়ে আছে আমার ঘরে। আমি এই আজকে মুছলাম, তো ঠিক 5-6 দিন পর তোমাদের আমি অবস্থাটা দেখাবো। মানে যদি প্রত্যেক দিন মোছা হয় তাহলে হয়তো ভালো থাকে, তাও প্রত্যেক দিনই ধুলো বেরোবে এমন না যে না আজকে মুছলাম কালকে ধুলো বেরোবে না। কোথার থেকে এত ধুলো আসে আমি জানি না। যাই হোক, এদিকে সব ঝাড়াঝুড়ির কাজ কমপ্লিট করে এখন বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। আর এত কাজ করেছি না, প্রচণ্ড গরম লাগছিল। আর আমার এই ঘরটাতে অসম্ভব রকম গরম, মানে রান্নাঘর থেকে ক্রস করলে তুমি বুঝতে পারবে যে টেম্পারেচার চেঞ্জ হয়ে যাচ্ছে সাডেনলি। মার ঘরটায় যেহেতু ছাউনি দেওয়া আছে নিচটায়, ওই জন্য ঘরটায় খুব ঠান্ডা ঠান্ডা থাকে। আর এই ঘরটা যেহেতু একদম ডাইরেক্ট অ্যাসবেস্টারের নিচে, তো সেই জন্য গরমটা অনেক বেশি। তবে ভেবেছি এইবার গরমে প্লাইটা বসিয়েই নেবো, তাতে অন্তত মানে ওই যে ফলস সিলিং বলে না, সেটা করে নেবো, তাহলে হয়তো গরমটা একটু কম লাগবে। আচ্ছা, তোমাদের যখন মন খারাপ হয় তোমরা কিভাবে নিজেদেরকে ভুলিয়ে রাখো বা কারোর সাথে শেয়ার করো কিনা, সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমারও কিছু হেল্প হয়ে যাবে। এই সাইডের কাজ তো সমস্ত কিছু কমপ্লিট। এবার আমি বসবো ফ্যানটা নিয়ে। ফ্যান অ্যাকচুয়ালি দুটোই প্রচণ্ড নোংরা হয়েছে, কিন্তু একদিনে দুটো না পসিবল হবে না। আজকে আপাতত এই হলুদ ফ্যানটা ঠিক করব, আর এরপরে যেদিন রিন্টুর ছুটি থাকবে সেই দিন ওই লাল ফ্যানটাকে নামিয়ে ঠিক করব, বা পরে আমি একদিন নিজেই চেষ্টা করব, তাহলে হয়েই যাবে। একদিনে দুটো ফ্যান করার টাইম হবে না, কারণ অনেকটা বেলা হয়েছে। এরপরে আবার স্নানটা না সারতে পারলে জল চলে গেলে আর একটা সমস্যা। তো সেই জন্য এক এক করেই কাজগুলো করব। দেখো কি পরিমাণে ধুলো উঠছে দেখলে। আমি কিন্তু আলমারিটাও পরিষ্কার করেছিলাম, তবে এই ধুলো উড়ে আলমারিটা আবার নোংরা হয়ে গেছে। ওই যে বললাম বিনা প্ল্যানিংয়ে কাজ করলে যা হয়। আর আমার ডাস্ট অ্যালার্জি আছে, এই পরিষ্কার করে যদি জ্বরে পড়ি তাহলে তো হয়ে গেল। জ্বর নিয়ে আমার নড়াচড়ার ক্ষমতা থাকবে না। আর এমনি আমার শরীর কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়নি। আর আমার প্রচণ্ড রকম ডাস্ট অ্যালার্জির প্রবলেম, হাতে পুরো র্যাশ মতন বেরিয়ে যায়, আর নাকে মুখে গিয়ে তো জ্বর চলে আসে। তো সেই জন্য আর কি। আর আমার এখনও অবধি যতবারই আমি প্রচণ্ড রকম জ্বরে পড়েছি, ততবারই আমি আগে থাকতে বুঝতে পারি, মানে আমার নাকে ব্যথা করে প্লাস চোখ জ্বালা জ্বালা করে, তো সেই বুঝে আমি বহরমপুর চলে যাই। আর এবার তো মাত্র 3 দিন হয়েছে বহরমপুর থেকে এসেছি। এখন যদি আমি আবার ওরকম বেহুশ জ্বরে পড়ি তাহলে তো হয়ে গেল, ভগবান ছাড়া আর কেউ আমায় উদ্ধার করতে পারবে না। সেই জন্য একটু নাকে মুখে বেঁধে নিয়ে পরিষ্কার করছিলাম। আর এখানে ফ্যানের ব্লেড ফ্লেড সব কিছু ঠিকঠাক করে পরিষ্কার করে নিয়ে এসেছি, কিন্তু সেট করতে পারছিলাম না। আর এই জায়গাটায় আমার যা ভয় লাগছিল যে যদি সেট করতে না পারি তাহলে তো সেই রাত্রিবেলা রিন্টু আসলে ওকে আবার বলতে হবে ঠিক করে দেওয়ার জন্য। এবার ওর তখন মুড কেমন থাকবে। আমার না সত্যি কথা বলতে মনে হয় যে কাজটা আমি শুরু করেছি সে কাজটা আমিই শেষ করব, কারোর কাছে যেন আমাকে সাহায্য নিতে না হয়। তো আমি না সত্যি ঠাকুরকে বারবার ডাকছিলাম যে ঠাকুর আমি যেন পারি করতে। তো ফাইনালি পেরেছি। ফ্যানের ব্লেডটা আসলে খুব বেকায়দায় আটকে গেছিলো, তো সেই জন্য ওটাকে আমি না খুলতে পারছিলাম না সেট করতে পারছিলাম। তো যাই হোক, ফাইনালি এটাকে পুরোপুরিভাবে সেট করতে পেরেছি। আর এই স্ক্রুটা লাগালেই এখন মিটে যায়। তো ফ্যানটা কিন্তু বেশ ভালোই পরিষ্কার করতে পেরেছি। দেখো কেমন বেশ চকচক করছে, তাই না? এবার ব্লেডগুলো পরিষ্কার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর এটার গায়ে যে প্লাস্টিকটা মোড়ানো ছিল সেই প্লাস্টিকটাকে খুলে দিয়েছি। এতদিন অবধি প্লাস্টিকটা লাগানোই ছিল, তবে আজকে খুলে একদম পরিষ্কার করে মুছে সাইডে রেখে দেবো। আর আমার মুখ চোখের অবস্থা হয়েছে দেখো, পুরো ঘেমে লাল হয়ে। আর আমার এখনই কীরকমভাবে অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে, পুরো জ্বালা জ্বালা করছে মুখটা। তো ভালোভাবে স্নান করে নিতে হবে, একটু ভালো ফেস ওয়াশ দিয়ে মুখটুক ধুয়ে নেব। আর এই ফ্যানটা যখন পরিষ্কার করতে পেরেছি, আমি লাল ফ্যানটাও আশা করি পারবো। ওটা যখন পরিষ্কার করব আবার তখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক ওটা আমি করতে পারি কিনা, কারণ ওটা ওই উঁচু থেকে নামানোটাই একটু চাপের। তো দেখা যাক, যখন সেট করছিল তখন আমি দেখে নিয়েছিলাম যে কিভাবে ওটাকে নামাচ্ছে, কিভাবে খুলছে। তো দেখি, চেষ্টা করব। চেষ্টা করতে তো দোষ নেই। আর এরপরে ঘরটা ওই যে বললাম আবার ধুলো ধুলো হয়ে গেছে, তো সেটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম। এরপর এই সব জামা কাপড়গুলো নিয়ে আমি যাব কাচতে। আজকে মানে একদম সব পরিষ্কার করে ফেলবো, আমি শপথ নিয়েছি। তো ঘরের এই কর্নারটা করে আমি জামা কাপড়গুলো রাখি। একটা না লন্ড্রি ব্যাগ কিনবো ভেবেছি, তাতে করে এই জামা কাপড়গুলো এরকম মাটিতে ফেলে রাখতে হবে না, ওটার মধ্যে জমিয়ে রাখবো। ঢাকনা দেওয়াগুলো কিনবো, তাহলে পুরো ঢাকনা দিয়ে ঢেকে দিলে জায়গাটা পরিষ্কার লাগবে দেখতে। এরকমভাবে রাখলে কেমন একটা অগোছালো অগোছালো লাগে। তো এখানে সব কিছু কাচাকাচি করে মেলেও দিলাম। আজকে বেশ একটু
রোদও উঠেছে, তো তাড়াতাড়ি আশা করি শুকিয়ে যাবে। অনেকটা বেলা হয়েছে কিন্তু আশা করি শুকিয়ে যাবে, রোদের যা তাপ আছে। আর নাইটিটা ওই দিক করে মেলে দেবো, যত বেলা বাড়ে এদিক থেকে রোদটা চলে যায় আর ওদিকে রোদটা পড়ে, তো ওই দিক করে মেলে দিয়ে আসলাম। এবার স্নান করতে পারলে আমি নিজে প্রাণে বাঁচি। আচ্ছা বলো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই একটা কমেন্টে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।